অবশেষে সব প্রতীক্ষার কিন্তু অবসান হয়েছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় শেষে তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান হয়েছে। বাংলাদেশের মাটিতে কিন্তু পা রেখেছেন তারেক রহমান। তবে তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ইতিমধ্যেই তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 202 ফ্লাইটটি কিন্তু অবতরণ করেছে। এর মধ্যে দিয়েই কিন্তু সব প্রতীক্ষার অবসান হলো। গণতন্ত্রের বাহক, গণতন্ত্রের সংগ্রামের নায়ক যে তারেক রহমান কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি ইতিমধ্যে পৌঁছেছেন। তবে সিলেটে 10 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হবে আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট সূত্রে। এরপরই কিন্তু রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে আসবে। ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ বিমানের সে ফ্লাইটটি। এর মধ্যে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এখানে সবাই কিন্তু প্রস্তুত বিমানবন্দর, প্রস্তুত নেতাকর্মীরা। আসলে আমরা একটু দেখাতে চাই এই সড়কটি দিয়েই কাস্টম হাউসের যে সড়কটি, ভিআইপি গেট থেকে বের হবেন তারেক রহমানের বহনকারী যে গাড়ির বহর, প্রায় 20টি গাড়ির বহর, সুসজ্জিত নিরাপত্তা বেষ্টিত বহর এই সড়ক দিয়ে বের হয়ে কিন্তু কাস্টম হাউস পাশ দিয়ে এই সড়ক দিয়ে বের হয়ে কিন্তু 300 ফিটের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি কয়েক স্তরে কিন্তু 5 থেকে 7টি স্তরে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই মহেন্দ্রক্ষণ কিন্তু আর মাত্র কিছুক্ষণ কিন্তু সে অপেক্ষায় রয়েছে সবাই। এই মুহূর্তে বিমানবন্দর সড়কে কিন্তু আছেন। বিমানবন্দর সড়কে হাজার হাজার নেতাকর্মী, উৎসুক জনতা কিন্তু জড়ো হয়েছেন এরই মধ্যে তারেক রহমানকে এক পলক দেখার জন্য। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিক রহমান। আমরা এখন চলে যাব তার কাছে। উপাধি পান এবং যারা তৃণমূলের নেতৃবৃন্দ তারা যেন থামবার নয়। একদম বিমানবন্দর যে সড়ক যেখান থেকে আসলে উনি বেরোবেন তারেক রহমান, তার গাড়িবহর যেই দিক দিয়ে বেরোবে সেই এলাকাটায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু একটা হিউম্যান চেইনের মতো করেছে, নিরাপত্তা বলয়ের মতন করেছে। তারা যারা আসছেন তারেক রহমানের বা বিএনপির সমর্থক নেতাকর্মী, তাদেরকে কিন্তু একটা সাইড করে দিয়েছে রাস্তা দিয়ে। সেই রাস্তা ধরে তারা কিন্তু এগিয়ে চলেছে। শুধুমাত্র এই রাস্তার নিচ দিয়ে নয়, আমরা একটু আগে আর একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পর যেটা হয়েছে আমরা কিন্তু দেখেছি যে ফ্লাইওভারের উপরেও কিন্তু মানুষ হাঁটছেন, সেখান দিয়েও কিন্তু আসলে মানুষ যাচ্ছেন। এবং এই যে যাত্রা, সেই যাত্রা তাদের সার্থক হবে এবং সফল হবে তাদের নেতাকে দেখার মাধ্যমে এবং তাদের নেতার মুখ থেকে কথা শোনার মাধ্যমে, এমনই জানাচ্ছেন তারা। জানিয়ে রাখতে চাই তারেক রহমান দীর্ঘ 17 বছর আসলে ভার্চুয়ালি বিভিন্ন সভা সমাবেশে যুক্ত হয়ে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। বিভিন্ন জায়গায় সভা সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমবারের মতো 17টি বছর পর 2008-এর পরে 2008-এর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। সেই 2008-এর পরে
এই দীর্ঘ 17 সালের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন পেরিয়ে তিনি কিন্তু আজকে জনতার সামনে সশরীরে এসে দাঁড়াবেন এবং তার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন। এই যে একটা উচ্ছ্বাস, এই যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার মধ্যে বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন এমন কোনো জায়গা নাই যে জায়গায় মানুষ আসলে হাঁটছেন না, অবস্থান করছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য, এই পরিস্থিতিটা শান্ত রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে এই অনুষ্ঠানটা, এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয়, সেই জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা অনেকটা সফল আমরা আসলে বলতে পারি। দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টের যে মহাসড়ক, যেটা সেই মহাসড়কের দুই দিকে কিন্তু মানুষরা দাঁড়িয়েছেন। তাদের হাতে রয়েছে ফেস্টুন এবং হাতে ব্যানারও রয়েছে এবং মুখে রয়েছে স্লোগান এবং অন্তরে চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ অনেকজনের সাথে আমরা কথা বলছি, মাঝে মধ্যে তারা যেটা বলছেন যে তাদের এই বাঁধ ভাঙা আনন্দের একটা কারণ হচ্ছে প্রায় অর্ধযুগ নির্বাসিত থাকার পর তাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে আসছেন এবং আমরা যখনই তাদের কাছে এই খবরটা পৌঁছে দিই যে তার বিমান, তাকে বহনকারী বিমানটা সিলেটে আসলে অবতরণ করেছে এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তখনই কিন্তু তাদের উচ্ছ্বাস আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমি দেখাতে চাই হাতে ধানের শীষ নিয়ে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এসেছেন এবং অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে, তার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে বক্তব্য শোনার জন্য। একটা বারের জন্য হলেও, এক পলকের জন্য হলেও তাদের নেতাকে সশরীরে নিজেদের চোখের সামনে দেখার জন্য এই মানুষের অপেক্ষা। আর এই মানুষের জনস্রোত, সেই স্রোত যে থাকার কথা রয়েছে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ, সেইখানে আসলে এই জনস্রোত, সেখানে আমরা যতদূর দেখেছি এরই মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু মানুষে লোকারণ্য এরই মধ্যে হয়ে গেছে। এই মানুষ যারা যাচ্ছেন তারা আসলে কতদূর যেতে পারবেন তারা জানেন না, তবে মাইকের ব্যবস্থা করা হয়েছে, বক্তব্য যেটা দিবেন তিনি সেই বক্তব্য তারা শুনতে পারবেন, সেইটুকুতেই তারা যেন সন্তুষ্ট। এবং তারা বলছেন তার গাড়ি বহরটা যাচ্ছে সেইটা নিজের চোখে দেখাটাও অনেকটা সৌভাগ্যের তাদের জন্য, এমনটাই বলছেন তারেক রহমানের যারা ভক্ত সমর্থক আছেন বা বিএনপির যারা নেতাকর্মী এসেছেন ঢাকার বিভিন্ন দূর দূরান্ত, ঢাকা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে যারা আসছেন তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। এবং তারা জানাচ্ছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন, 17 বছর পরে এই স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে ভিন্ন একটি মাত্রা যোগ করবে। তো হয় এই ছিল এখনকার মতো আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। সত্যিকারের আপসী নেত্রী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন, যখন তার অপর দুই সহযাত্রী আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী এরশাদভাবে তখন নির্বাচনে অংশগ্রহণ তোহা সময় যত গড়াচ্ছে পূর্বাঞ্চলে জনস্রোত কিন্তু ততই বাড়ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে গত 2-3 দিন আগে থেকে এখানে ঢাকামুখী যে জনস্রোত, সেই জনস্রোত এসে এখানে পুরো আছড়ে পড়েছে এই পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে। আপনাকে যদি বলতে চাই, একদিক থেকে বিমানবন্দর সড়ক এবং অন্যদিকে কাঞ্চন ব্রিজ, এই দীর্ঘ যে সড়কটি, সড়কটি পুরো এখন লোকারণ্য। এখানে তিল ধারণের কোনো ঠাঁই নেই। প্রত্যেকটি মূল সড়ক পার হওয়ার পরে এখন অলিগলিতে এখানে জনতা আছড়ে পড়েছে। অলিগলিতেও সারা বাংলাদেশ থেকে আনাচে থেকে আসা বিএনপির নেতা কর্মীরা এখানে আসলে অবস্থান নিয়েছেন। আপনাকে বলতে চাই যে তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে আপনার সাথে সংযুক্ত হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে বহনকারী বাংলাদেশ বিমানটি অবতরণ করেছেন এবং বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই সংক্ষিপ্ত একটি যাত্রাবিরতি আছে। সেই যাত্রাবিরতি শেষে সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, যার জন্য অপেক্ষা এখানকার বিএনপির লাখো নেতাকর্মী। আপনাকে বলতে চাই যে এই উপস্থিত নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখার জন্য কিছুক্ষণ পরপরই এই মূল মঞ্চ থেকে নেতারা উজ্জীবিত করছেন, স্লোগান দিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে, জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। কিছুক্ষণ আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। সেখানে জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরা হয়েছে এবং এখানে নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলছিলাম কেন আজকে তারা উজ্জীবিত, কেন উৎসাহিত, কেন তাদের এই দীর্ঘদিনের অপেক্ষা। সেটি তারা বলছিলেন যে তারা তারেক রহমানের মধ্যেই আজকে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। বিএনপি নেতারা কর্মীরা বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেটি আসতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই নির্বাচনটি নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ উত্তরণে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 মাস ধরে অসুস্থ, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে তারা স্বপ্ন দেখছেন বিএনপি নেতাকর্মীরা এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং তারা বলছেন যে তার আগমনকে ঘিরে যে জনস্রোত এবং জনমনে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এটি নিশ্চিত প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে এমনটি তারা আশা করছেন। এবং এই প্রভাব এবং এই উচ্ছ্বাসকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে মানুষের মধ্যে গণজোয়ার তারা সৃষ্টি করতে চান এবং এই গণজোয়ার হবে, তারা বলছেন যে আগামী নির্বাচনে গণজোয়ার হবে ধানের শীষের গণজোয়ার এবং তারেক রহমানের নেতৃত্বেই তারা এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব নিতে চান। আপনি জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে দীর্ঘ ফ্যাসিবাদের পতনের পর আগে এই যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের যে ত্যাগ তিতিক্ষা, তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সারা বাংলাদেশে প্রায় 1.5 লাখ মামলা হয়েছে নেতাকর্মীদের, 50 লাখ নেতাকর্মী এই মামলায় আসামি হয়েছেন। এমন নানা অভিজ্ঞতার কথা তারা আমাদেরকে বলছিলেন যে এই অবস্থায় তারা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারেননি, এলাকায় থাকতে পারেননি, পালিয়ে বেড়াতে হয়েছে। সেই নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে তারা এই আন্দোলন সংগ্রাম করেছেন, সেই তারেক রহমানকে বরণ করে নিতে। তারা বলছেন তাদের এই দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার অবসান হতে যাচ্ছে। শুধুমাত্র তারা যে আগামী দিনে তারা ভালো থাকবেন সেই প্রত্যাশা তারা করছেন না। তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ, যে বাংলাদেশ তারা কাঙ্ক্ষিত বাংলাদেশ, বদলে যাওয়ার বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন তারা পূরণ করবেন তারেক রহমানের নেতৃত্বে। এই কারণে তারা আজকে বলছেন যে তারেক রহমানের নেতৃত্বেই তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকা করে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। কিছু মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীরা প্রস্তুত তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য, আমরাও প্রস্তুত আছি। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। সেই অবতরণের পর এখানে আসতে তার কয় ঘন্টা সময় লাগবে সেটি আসলে তোহা বলা কোনোভাবেই সম্ভব না, কারণ আপনাকে যেটি বলছেন যে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পুরো রাস্তা এখন বিএনপি নেতাকর্মীদের দখলে, লোকারণ্য হয়ে গেছে। তার গাড়িবহর এখানে কখন পৌঁছাবে সেটি আমরা বলতে পারছি না, তবে আপনার মাধ্যমে তার আগমন এবং এখানে পৌঁছানো, তার সর্বশেষ অবস্থা নিশ্চয়ই আগামী সংবাদে, পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা, এই ছিল পূর্বাঞ্চল থেকে আমার কাছে তারেক রহমানের বাংলাদেশে আগমন নিয়ে সর্বশেষ খবর। মঈন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা 300 ফিট সংবর্ধনা স্থলে যাচ্ছেন। সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে মূলত নেতাকর্মীদের সংখ্যা, মিছিলের সংখ্যা অনেক বেড়েছে। আমরা একটু আগেও দেখতে পেরেছি গাজীপুর থেকে শুরু করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রাজশাহী, নওগাঁ, মাগুরা এই অঞ্চলের নেতাকর্মীরা এসেছেন এবং তারা মূলত টঙ্গী থেকে শুরু করে উত্তরা থেকে বাস থেকে নেমে তারা মিছিল সহকারে 300 ফিটের সংবর্ধনা স্থলে যাচ্ছেন। এই পুরো রাস্তা উত্তরা থেকে শুরু করে খিলক্ষেত হয়ে কুড়িল হয়ে তারা এই রাস্তাটুকু হেঁটে এবং মিছিল সহকারে যাচ্ছেন। আমি একটু এইখানে যে নেতাকর্মীদের একটু দেখানোর চেষ্টা করব। নেতাকর্মীদের ঢল এখনও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা মূলত তারা হেঁটে হেঁটে তারা সমাবেশ স্থল, সংবর্ধনা স্থলে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া এই জায়গাটিতে মূলত রাস্তার পাশে ঢাকা জেলা বিএনপিকে এখানে অবস্থানের জন্য বলা হয়েছে। এখানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা এখানে আছেন। তারা মূলত এখানে তারেক রহমানের জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মাধ্যমে একটি উন্নত মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের যেই মানবিক রাষ্ট্র গঠনের জন্য তারা যে চেষ্টা করছেন, এই রাষ্ট্র গঠনের জন্য তারা ভূমিকা রাখবেন। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা গতকালকে রাত থেকেই তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন। আশেপাশে অনেকেই এখানে উত্তরা, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখানে থেকেছেন এবং সকালবেলায় এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন। আমরা অনেক মহিলাদেরকেও দেখেছি এসেছেন এবং আমরা কিছু সাধারণ মানুষকে দেখেছি। তারা মূলত এখানে হয় বিএনপি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারেক রহমানকে দেখতে এইখানে অবস্থান নিয়েছেন। এই ছিল খিলক্ষেত লা মেরিডিয়ান থেকে সবশেষ তথ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর জীবন থেকে ঝরে গেছে দীর্ঘ 15 মাস, যেমন দীর্ঘ কারাবাস। অসহায় ডিজিটাল নিরাপত্তা আইন স্বেচ্ছাসেবক মানুষের কৃষক দল বলল ধামরাই কৃষক দল। মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তর থেকে। বাংলাদেশকে খুবলে খুবলে খেয়েছে। আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়ন করেছে এবং বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, 17 কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজকে বাংলাদেশে ব্যাক করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তলাবিহীন জুড়ে থেকে যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা, আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে, এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন তারেক রহমানের দেশে ফেরা দীর্ঘ 17 বছর পরে। আমরা সময় টেলিভিশনে আমরা দেখছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যে ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই ফ্লাইটে থাকা
সেই ফ্লাইটে থাকা যে নাগরিক রয়েছে তারা আসলে কথা বলছিলেন, আমরা সেটি সরাসরি দেখছিলাম। তারাও উচ্ছ্বসিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন, সেজন্য দেশে ফেরার পর আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন 11:55 দিকে এবং এখানে পৌঁছানোর পর তাকে গণসংবর্ধনা দিতে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে নেওয়া হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বাসে করে সেখানে পৌঁছবেন এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং এরপরে তিনি সেখানে বক্তৃতা দিবেন এবং তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন লাখ লাখ মানুষ এবং নেতাকর্মীরা। এবং এরপরে তিনি আসলে তার মা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি তাকে দেখতে যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং এরপরে গুলশানে যাওয়ার কথা রয়েছে, যেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে যে বাড়িটিতে, সেখানে তিনি অবস্থান করবেন এবং এরপর শুক্রবার জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি এবং 27 ডিসেম্বর তার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে, যা প্রশাসনিকের পাশাপাশি প্রতীকী গুরুত্ব বহন করে। এছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন। সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আমরা সময় টেলিভিশনে লাইভে আছি। যদি তারেক রহমান আমরা সেই বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন আসলে এই রাস্তাটা দিয়েই আসলে তিনি বেরোবেন এয়ারপোর্ট থেকে এবং তারপরে কিন্তু আসলে 300 ফিটের দিকে রওনা করবেন। এর জন্য আসলে তাকে এক নজর দেখার জন্য মানুষের এই অপেক্ষা, সেই ভোর থেকে অনেকটা আলো ফোটার আগে থেকে কিন্তু মানুষের উপস্থিতি এই রাস্তাগুলোতে। আর মানুষজন তারেক রহমানের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দলীয় স্লোগান তাদের মুখে শোভা পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাঁধ ভাঙা। আর কিছুক্ষণের মধ্যে আসলে তারেক রহমান অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই জন্য আসলে মানুষের মধ্যে যে খুশির জোয়ার সেটা কিন্তু আসলে আরো বাড়ছে। যত আসলে সময় কাছে আসছে তত কিন্তু আসলে তাদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং তারেক রহমান যখন সিলেট ওসমানী বিমানবন্দরে যখন অবতরণ করেছেন সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু আসলে তারা আরো তাদের যে আনুষ্ঠানিকতা, তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি 40 মিনিট বা 50 মিনিটের মধ্যে সেই বিমানটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে বা এর আগেও হতে পারে, যেহেতু 1 ঘন্টার বিরতি নেওয়ার কথা ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর। যদি সেখান থেকে 1 ঘন্টার আগেই রওনা দেয় তাহলে আসলে একটু আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ের অবস্থান। সেখানে রাত থেকেই যারা
অবস্থান করছে, যে অস্থায়ী মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে বিএনপির বেশিরভাগ আসলে আমরা দেখেছি ট্রেনে করে এসে বিমানবন্দরের যে স্টেশন, সেই রেল স্টেশনে আসলে তারা নামছেন এবং নামার পরপরই তাদের মধ্যে যে আসলে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছি আমরা। তারা বলছেন আসলে সারা রাত তারা জার্নি করে এই ভ্রমণ করে এসেছেন, আসার পরে তারা আসলে যদি একটা বারের জন্য তাদের নেতাকে দেখতে পান এবং তার মুখ থেকে কোনো বক্তব্য শোনেন তাহলে কিন্তু তারা আসলে ধন্য হবেন এবং তাদের যে এই যাত্রা, সেই যাত্রাটা আসলে সার্থক হবে এমনটাই তারা বলছেন। যত দূর চোখ যায় তত দূর মানুষ, দেখুন যত দূর চোখ যায় তত দূর মানুষ, এবং রাস্তার পেছন দিকটা, পেছনে যে অলিগলি সেই দিকেও কিন্তু মানুষ রয়েছে আমরা দেখেছি। এবং রাস্তায় আসলে খুব কম সংখ্যক মানুষই আসলে একটা লাইন করে দাঁড়াতে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত আসলে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সহযোগিতার কারণেই কিন্তু এখনো পর্যন্ত শৃঙ্খলা ঠিক রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সিলেট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি কিন্তু ওসমানী যে বিমানবন্দর সেটা থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এরই মধ্যে কিন্তু ছেড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার পরপরই এই যে মানুষগুলো সকাল থেকে আসলে অবস্থান করছেন রাস্তায় এবং অধীর আগ্রহ নিয়ে তাদের নেতাকে দেখার অপেক্ষা করে যাচ্ছেন, তাদের সেই অপেক্ষার পালা, অধীর আগ্রহের পালা এবং তাদের আকাঙ্ক্ষার পালা কিন্তু আসলে শেষ হবে, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে আমাদের সহকর্মী মইনুল হাসান আছেন 300 ফিটে, যেখানে তারেক রহমানকে আসলে সংবর্ধনা দেওয়া হবে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মইনুল হাসানের সাথে। মইন, জানাবেন যে সমাবেশ স্থলে এখন মানুষের উপস্থিতি কেমন আছে এবং কেমন পরিস্থিতি দেখছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা কেমন দেখছেন? করছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা স্লোগানে মুখরিত করে রাখছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। বিশাল জায়গায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এবং সেখানে লাখ লাখ জনতা উপস্থিত হয়েছে, লাখ লাখ নেতাকর্মী বিএনপির উপস্থিত হয়েছে। জাতীয়তাবাদী যে রাজনীতি, এই আমরা একটি সোনালী দিনের অপেক্ষায়, যেখানে আমরা সবাই মিলে বলছি সবার আগে বাংলাদেশ। আসুন আমরা আমাদের মহান নেতা তারেক রহমানের উপরে একটি প্রামাণ্য চিত্র দেখি। শারমিন, আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার আর বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের প্রিয় নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, এই বার্তাই আসলে মঞ্চ থেকে বারবার দেয়া হচ্ছে যে ইতিমধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট থেকে ঢাকামুখী মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বার্তাটি একটু আগে মঞ্চ থেকে দেওয়া হয়েছিল, এরপরই আসলে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন। এবং আপনাকে যেটি বলতে চাই, সকাল থেকে যেটি জানাচ্ছি যে নেতাকর্মীদের ঢল সময় যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ঢল এই পূর্বাঞ্চলমুখী হচ্ছে, নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে। ক্লান্ত নেতাকর্মীরা এখন কিছুটা তারা বিশ্রাম নিচ্ছেন, যেখানে আছেন সেখানে বসে পড়েছেন, তারা বসে অবস্থান করছেন এবং প্রিয় নেতার জন্য তারা অপেক্ষা করছেন। আপনাকে বলতে চাই যে তাদেরকে উজ্জীবিত করার জন্য মঞ্চে থেকে বারবারই বিভিন্ন রকম ডকুমেন্টারি, বিশেষ করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং দেশ পরিচালনায় ওনার যে অবদান, রাজনীতিতে ওনার যে অবদান, সেই অবদানের কথা তুলে ধরে এখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে, এর মাধ্যমে আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করা হচ্ছে। ইতিমধ্যে
পুরো শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে বিভিন্ন রকমের দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন সাজে ধানের শীষ নিয়ে, দলীয় প্রতীক যেটি বিএনপির, সেই ধানের শীষ নিয়ে তারা এখানে এসছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, নেতাকর্মীদের নিজেরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন। তাদের এই অপেক্ষা কিন্তু দীর্ঘ 17-18 বছরের অপেক্ষা আজকে অবসান হতে যাচ্ছে। তাদের প্রিয় নেতা যিনি লন্ডন থেকে গত 17 বছর 18 বছর যিনি ভার্চুয়ালি নেতাকর্মীদের নানাভাবে আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা দিয়েছেন, দল পরিচালনা করেছেন, এই যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা বাংলাদেশের নেতাকর্মীদের, যেটি আগেও বলেছে যে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গন্তব্যস্থল যেন হয়ে উঠেছে এই 300 ফিট পূর্বাচলের যে সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চ, এই মঞ্চের দিকে নেতাকর্মীরা আসছেন, নানা প্রান্ত থেকে আসছেন। এখন আর আসলে মঞ্চের কাছাকাছি আসার কোনো সুযোগ নেই। কয়েক কিলোমিটার ধরে একদিকে বিমানবন্দর সড়ক, অন্যদিকে কাঞ্চন ব্রিজ যেটি রয়েছে, সেই দিক থেকে আসলে পুরো সড়কটি এখন নেতাকর্মীদের ভিড়ে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা মূল সড়কে জায়গা না পেয়ে নানা অলিগলি যেটি রয়েছে, বিভিন্ন যে সড়ক রয়েছে, বসুন্ধরার ভেতরে একটি বড় সংখ্যক নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের এই যে অপেক্ষা, তাদের যেই উচ্ছ্বাস, তারা যে ঢাকামুখী এসছেন, থাকার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারপরেও তারা কষ্ট করে কেউ এই সড়কে অবস্থান করছেন, এই কেউ বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন, কেউ পূর্বাচলে অবস্থান করছেন, এখানে রাত্রি যাপন করেছেন। তারা বলছেন যে এই কষ্ট আসলে কষ্ট নয়, তাদের প্রিয় নেতাকে বাংলাদেশে আসছেন, তাদের সামনে আসছেন, তাকে এক নজর দেখতে পারলেই তাদের আসলে সমস্ত কষ্ট সার্থক হবে, এই কথাটি তারা বারবার বলছেন। আপনাকে বলতে চাই যে মঞ্চ থেকে যেটি জানানো হয়েছে যে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই সেখান থেকেই নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে, গাড়ি বহন নিয়ে তিনি এই সরাসরি পূর্বাচলের 300 ফিটের যে মঞ্চ, সেই মঞ্চে তিনি চলে আসবেন। এখানে এই মঞ্চের আনুষ্ঠানিকতা অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং একমাত্র বক্তা হিসেবে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে এই দীর্ঘদিন পর যে তিনি দেশে ফিরেছেন তার অনুভূতি, তার আবেগ এবং ভবিষ্যতে নেতাকর্মীদের এবং দেশবাসীর প্রতি তার যে বার্তা, সেই বার্তাটি এই মঞ্চের মাধ্যমে তিনি ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর আপনাকে বলতে চাই যে এখানে পুরো এলাকাটি কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে দেখতে পাচ্ছি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন দেখতে পাচ্ছি, সোয়াত সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। এখানে ইতিমধ্যেই তারা গত কয়েকদিন ধরে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এই পুরো আয়োজনটি যাতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোনো রকম বিশৃঙ্খলা না হয়েই সুশৃঙ্খলভাবে হতে পারে সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক ঘন্টার মধ্যেই, যদিও আমরা বলতে পারছি না যে বিমানবন্দর থেকে এই সভামঞ্চে আসতে তারেক রহমানের কত সময় লাগবে, কয় ঘন্টা লাগবে সেটি আমরা বলতে পারছি না। তবে নেতাকর্মীরা বলছেন তারা যে গত কয়েকদিনে যে কষ্ট করছেন তাদের এই কষ্ট সার্থক হবে তাদের প্রিয় নেতাকে যদি তারা কাছ থেকে এক নজর দেখতে পারেন। এই নেতাকর্মীদের প্রত্যাশা এবং তাদের উচ্ছ্বাস এবং তারেক রহমান কখন আবার এখানে এই মঞ্চে আসতে পারেন সেটি আশা করছি আপনার মাধ্যমে আগামী পরবর্তী বুলেটিনে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল পূর্বাচল থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর তারেক রহমানের বাংলাদেশে আগমন এবং সম্বর্ধনা অনুষ্ঠান থেকে। পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে আমরা দেখেছি, একটু আগেই আমরা দেখেছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে এবং শুধুমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো রকমের ঘাটতি না থাকে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছেন এবং আমরা সেটি দেখতে পেয়েছি সেনা সদস্য থেকে শুরু করে, বিজিবি সদস্য থেকে শুরু করে এবং আমরা দেখেছি র্যাবের সদস্যদেরকেও আমরা দেখেছি সেখানে
নিরাপত্তায় তারা রয়েছে এবং ঢাকার গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেই মোড়েও তারা নিরাপত্তার দায়িত্বে অবস্থান করছে এবং যে নেতাকর্মী যারা রয়েছে যারা গতকালকে রাত থেকেই তারা এই এক নজর দেখার জন্য বিএনপি চেয়ারপারসন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য 17 বছরের অপেক্ষা দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবং দীর্ঘ অপেক্ষার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরে অবস্থান করছে, গাজীপুরের কালিয়াকৈরের পাশে কালিয়াকৈরের আকাশে সেটি অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী BBC 202 ফ্লাইটটি এবং কালিয়াকৈর থেকে খুব বেশি সময় লাগার কথা নয়, একেবারেই কাছাকাছি ঢাকার এবং এই অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে BBC 202 এই ফ্লাইটটি এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আর একেবারেই অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি এসে পৌঁছবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালিয়াকৈরের এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় সেই ফ্লাইটটি এখন অবস্থান করছে চন্দ্রাতে। হ্যাঁ, এই মুহূর্তে চন্দ্রার দিকে অবস্থান করছে এবং চন্দ্রা থেকে এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে খুব বেশি সময় লাগার কথা নয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি এসে পৌঁছবে বলে আমরা ধারণা করছি এবং এইখানে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন আমরা যাদেরকে দেখেছি যারা এখানে এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা সেখানে তাকে স্বাগত জানাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাবে এবং স্বাগত জানানোর পরে তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে যেখানে অপেক্ষা করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, যেখানে অপেক্ষা করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা সেখানে অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং এই যে ঐতিহাসিক ক্ষণ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে একেবারে ঢাকার কাছাকাছি এসে পৌঁছেছে। আমরা যতটুকু দেখেছি একটু আগেই ফ্লাইট ট্র্যাকারে আমরা যেটি দেখেছি যে কালিয়াকৈর থেকে সেটি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে যাচ্ছে, এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হতে যাচ্ছেন লাখো জনতা এবং তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। তারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো লাখো জনতা তারা সেখানে অবস্থান করছেন। একেবারে এখন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে BBC 202 ফ্লাইট সেটি অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি জনতার কাছে চলে যাবেন, তিনি নেতাকর্মীদের কাছে চলে যাবেন, তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে চলে যাবেন যারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তাকে এক নজর দেখার জন্য, যারা অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে BBC 202 ফ্লাইট সেই ফ্লাইটটি এই মুহূর্তে অবতরণ করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। সেখানে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাবেন এবং তাকে অভিনন্দন জানাবেন এবং তাকে নিয়ে তারা জনতার কাছে চলে যাবেন একটি বাসে করে, যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। বাংলাদেশের মাটিতে তিনি আরো আগেই পা রেখেছেন, ঢাকার মাটিতে এই মুহূর্তে তিনি পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার অপেক্ষায় রয়েছেন লাখো লাখো জনতা যারা গতকাল রাত থেকে অবস্থান করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এবং জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, তারা দলীয় পতাকা হাতে, তারা জাতীয় পতাকা হাতে তারা অপেক্ষা করছেন প্রিয় নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তার বক্তৃতা শোনার জন্য তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। অল্প কিছুক্ষণ পরেই তিনি আসলে চলে যাবেন জনতার কাছে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে এবং মানুষের কাছে তিনি চলে যাবেন। তার যে নিরাপত্তা ব্যবস্থায় সরকার যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আমরা একটু আগেই দেখেছি। বিমানবন্দরে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং পুলিশের সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা দেখেছি। আমরা স্পেশাল ফোর্স র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং লাখো লাখো জনতা অপেক্ষা করছেন যার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো। দেশের মাটিতে তিনি আরও 1.5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন আরও 20 মিনিটের মতো হবে। এই 20 মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় অবতরণ করা, ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে, সেখানে অপেক্ষা করছেন এবং রাস্তার দুধারে হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছে শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য। তিনি আসলে বাংলাদেশের এই রাজনৈতিক মুহূর্তে, বাংলাদেশের এই সংকটাপন্ন মুহূর্তে তিনি বাংলাদেশের রাজনীতির জন্য কী দিক নির্দেশনা দেন, তিনি সাধারণ মানুষের জন্য কী দিক নির্দেশনা দেন, সেটির অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। শুধুমাত্র বিএনপি নয়, শুধুমাত্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নয়, বাংলাদেশের আপামর জনতা যারা গণতন্ত্রে বিশ্বাস করে। সম্বর্ধনা মঞ্চ করা হয়েছে, যদিও বিএনপির পক্ষ থেকে এটি সম্বর্ধনা বলতে একেবারেই নারাজ। তারা বলছে যে এটা ধন্যবাদ মঞ্চ বলা যেতে পারে, কারণ এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এখানে নেতাকর্মী দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাবেন। যেটি বলছিলাম যে বিএনপি নেতাকর্মীদের আসলে আর তর্স হয়েছে না, কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এখানে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে এসছেন, অনেকে 2-3 দিন আগে এখানে চলে এসছেন। এখানে তাদের আসলে ঢাকা শহরে ওইভাবে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ঘুমাবার জায়গা নেই। এখানেই অনেকের আমি আসার সময় সকালে যেটি বারবার বলেছিলাম যে এখানেই তারা এই রাস্তার মধ্যে, সড়কের মধ্যেই কম্বল বিছিয়ে, লেপ তোশক নিয়ে এখানেই তারা রাত্রি যাপন করেছেন। তারা বলছেন যে তাদের এই কষ্ট সার্থক এই অর্থে যে তাদের প্রিয় নেতা আজ দীর্ঘ প্রায় 17-18 বছর পরে আজকে দেশে ফিরেছেন। এই নেতাকে এক নজর দেখার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন এবং এই কষ্টকে তারা একেবারেই কষ্ট মনে করছেন না। প্রত্যাশা করছেন যে খুব দ্রুত সময়ে, আমরা যেটি জানতে পেরেছি এবং মঞ্চ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারেক রহমানের গাড়িবহর এই সভা মঞ্চে চলে আসবে। ধারণা করা হচ্ছে হয়তো আর 30 মিনিটের মধ্যেই হয়তো ওনাকে সভা মঞ্চে পাবে নেতাকর্মীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আসলে তাদের এই নেতা যাকে নিয়েই তাদের আসলে আশা ভরসা, নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন তারা দেখছেন, এই নেতা তাদের উদ্দেশ্যে কি বলেন সেটি আসলে তারা শুনতে চাচ্ছেন। আজকে ধারণা করছি তারেক রহমান আজকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবেন নেতাকর্মীদের, দেশবাসীকে ধন্যবাদ জানাবেন। এই 17 বছর, বিশেষ করে গত 17 বছর যেটি গত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া, তারা এখানে ব্যবসা বাণিজ্য, পরিবারের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতে পারেনি। এই নির্যাতন, নিপীড়নের মধ্যে নেতাকর্মীরা যে ঐক্যবদ্ধ রয়েছেন, দলকে ধরে রেখেছেন, দলকে সুসংগঠিত করে রেখেছেন, এই ধন্যবাদটি আসলে আজকে সরাসরি তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ধন্যবাদটি জানাবেন। পাশাপাশি আগামী নির্বাচন রয়েছে, নির্বাচন সম্পর্কেও হয়তো আজকে বিস্তারিত না বললেও একটা ঐক্যবদ্ধ থাকার একটা বার্তা তিনি আবার দেবেন। এখান থেকেই
দিয়েই তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। যেটি বলছিলাম যে মঞ্চ প্রস্তুত, মঞ্চে এখন নেতারা বিএনপি নেতারা ছাড়াও বিএনপির ওই অর্থে নেতারা কেউ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি না। তারা তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ তারা আসলে গাড়ি বহরের মধ্যে রয়েছেন। যে বাসটি বুলেট প্রুফ যে বাসটি রয়েছে তারেক রহমানকে বহন করছে, সেই বাসের মধ্যেই একেবারে সিনিয়র টপ নেতারা সেই বাসে তার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন। আর মঞ্চে মূলত এখন আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনে বিএনপির যে আন্দোলন সংগ্রামের সাথী, সহযোদ্ধা, সমমনা দল জোটের নেতা আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকিব, ববি হাজ্জাজ, রয়েছেন সাইফুল হক, নুরুল হক নূর, রয়েছেন সুব্রত চৌধুরী সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল, এলডিপির রেদওয়ান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের যে জোটের নেতা, শীর্ষ নেতা যার নেতৃত্বে তারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, তাকে ধন্যবাদ জানাবার জন্য তারা মঞ্চে উপস্থিত হয়েছেন। নেতা কর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এখান থেকে তারা একটি বার্তা নিয়ে যাবেন এবং আজকের এই যে লক্ষ লক্ষ মানুষের যে জনসমাগম, আপনাকে যদি বলি একদিক থেকে পুরো একদম বিমানবন্দর সড়ক থেকে আরেকদিকে কাঞ্চন ব্রিজ, পুরো এই সড়কটি লোকে লোকারণ্য হয়ে গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসছেন বিএনপির, তারা এখনও আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা যারা হয়তো পথে যানবাহন না পেয়ে, কোনো ট্রান্সপোর্ট না পেয়ে তারা পায়ে হেঁটে আসছেন, কয়েক কিলোমিটার পথ তারা অতিক্রম করছেন। অনেককে জিজ্ঞেস করেছি তারা যাত্রাবাড়ি থেকে হেঁটে এসছেন, অনেককে জিজ্ঞেস করেছি তারা বাবুবাজার থেকে এসছেন, আমিন বাজার থেকে এসছেন, সেই উত্তরা টঙ্গীর দিক থেকে হেঁটে এসছেন। এইদিকে অনেকে আপনাকে যদি বলতে চাই নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চল থেকেও তারা কিছুটা যানবাহন এসছেন, তারপরে তাদেরকে কিন্তু অনেকটা পথ পায়ে হেঁটে আজকের এই সভামঞ্চে, আজকের এই যে সম্বর্ধনা মঞ্চে এদিকে তাদেরকে আসতে হচ্ছে। যদিও তারা বলছেন যে এই ক্লান্তি, এই কষ্ট তারা একেবারেই কষ্ট মনে করছেন না। যদি তারা তাদের প্রিয় নেতাকে সরাসরি এক নজর দেখতে পারেন দীর্ঘদিন পর, তাদের সেই কষ্ট আর কষ্ট থাকবে না, তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটবে, এমনটাই তারা বলছেন। ধারণা করছি এখানে বড় একটি এলইডি স্ক্রিন রয়েছে, বেশ এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, মঞ্চ একটি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সেইখানে তারেক রহমানের গাড়ি বহরটিকে আসলে এখন কোন জায়গায় আছে সেটি দেখানো হচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে 300 ফিটের পথ ধরেই তিনি আসছেন এবং পুরো আসতে সময় লাগার কারণ যদি আপনাকে বলতে যাই যে পুরো সড়কের দুধারেই আসলে নেতাকর্মীরা এমনভাবে জড়ো হয়েছেন, সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা গাড়ি বহরকে সামনে এগোতে কিন্তু বেগ পেতে হচ্ছে। যদিও গাড়ি বহরকে ঘিরে র্যাব, পুলিশ, আমরা সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আমরা নজরদারি দেখতে পাচ্ছি। তারা চেষ্টা করছেন এই ভিড় ঠেলে গাড়ি বহরকে সামনে যাতে নির্বিঘ্নে আসতে পারে, সভামঞ্চের দিকে আসতে পারে, সেই চেষ্টা তারা করছেন। মাইকে তারা বারবার বলছেন যে নেতাকর্মী যারা আছে তারা যাতে সড়ক থেকে সরে দাঁড়ায় এবং সড়কটি যাতে যান চলাচলের জন্য উপযোগী ফাঁকা করে দেয়। কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আসলে সেই তারা বাধা মানছেন না। ইতিমধ্যে যেই পথটি তারেক রহমান অতিক্রম করেছেন, আমি তো বলছি যে তিনি 300 ফিটের সড়কে প্রায় চলে এসছেন। পেছনে যারা এতক্ষণ রাস্তায় ছিলেন তাদের এখন কিন্তু গন্তব্য হয়ে গেছে 300 ফিট। তারা এখন পায়ে হেঁটে, মিছিল নিয়ে, স্লোগান ধরে, ব্যানার হাতে ধরে, তারা হাতে হাত ধরে, নিশ্চয়ই বড় এলইডি স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন এই সমাবেশ মঞ্চের দিকে আসছেন সবাই নেতাকর্মীদেরকে নিয়ে। তো ধারণা করছি যে আর হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা তারেক রহমানকে মঞ্চে দেখতে পাবো এবং উনি আসলে আজকে কি বার্তা দেয় আপনার মাধ্যমে, ফাতিয়া, আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে হয়তো আমাদের দর্শকদের সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারবো। এখন পর্যন্ত এখানে নেতাকর্মীরা উজ্জীবিত, তারা বারবার স্লোগান দিচ্ছেন, মঞ্চ থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের উজ্জীবিত করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু ভিড়ের চাপে, অসংখ্য মানুষের ভিড়ের চাপে আমরা অনেককে দেখেছি অসুস্থ হয়ে গেছেন। তাদের জন্য আসলে পাশে এই 300 ফিটে নানা ব্যবস্থা করা হয়েছে, একটি ফিল্ড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মঞ্চ ঘিরে, এই পুরো আয়োজনকে ঘিরে কিন্তু একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব, যেটি বলছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিজিবি সহ সোয়াটকে দেখতে পাচ্ছি তারা মঞ্চকে ঘিরে ধরে রেখেছেন। কেউ ধরনের সেই সংবর্ধনা স্থলে যেখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে, স্টেজে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা, শরিক দলের অনেক নেতাকর্মীরা। আমাদের অভিভাবক
আমরা দেখতে পাচ্ছি নামার জন্য অপেক্ষা করছে এবং তারেক রহমানকে নামার জন্য এবং সংবর্ধনা স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকে সংবর্ধনা স্থলে পৌঁছানোর জন্য দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি পথ তৈরির চেষ্টা করছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং তারেক রহমানও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কখন নামবেন সেই অপেক্ষায়। এবং আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তার জন্য যেসব নিরাপত্তা কর্মীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা বাহিনীরা তারা সেখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আবার গাড়ির দরজা কিন্তু খোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছেন গাড়ি থেকে। আমরা কিন্তু সেই চিত্রটি দেখছি, বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে নামছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী নামছেন, আমরা দেখলাম। এর আগে আমরা দেখেছি ডক্টর মঈন খানকে বের হতে। এখন আমরা দেখতে পাচ্ছি ইকবাল হাসান মাহমুদ টুকুকে নামতে, সেই গাড়ি থেকে যেই গাড়িতে তারেক রহমানও রয়েছেন তার সঙ্গে বিমানবন্দর থেকে তারা একসঙ্গে নেমেছেন। মেজর হাফিজকে আমরা এখন দেখলাম এই মুহূর্তে নামতে। এবং এরপর অপেক্ষা, আসলে সাধারণ মানুষের অপেক্ষা, উচ্ছ্বাস যে তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নেমে আসবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান গাড়ির সামনের দিকটাতেই দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান খুব সম্ভবত এই মুহূর্তে নামবেন তার সেই গাড়ি থেকে সংবর্ধনা স্থলে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেত্রী সেলিনা রহমান নামলেন সেই গাড়ি থেকে যেই গাড়িতে তারেক রহমানও আছেন এখনো। আমরা এখন অপেক্ষা তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নামবেন, কিন্তু গাড়ির দরজা আবারও বন্ধ হলো। তারেক রহমান নামেননি এখনো। নেতাকর্মীরা নেমেছেন, বেশ কয়েকজন নেতাকর্মীরা নেমেছেন এবং তারা সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে গিয়েছেন এবং তারেক রহমান যেন একদম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সংবর্ধনা স্থলে গিয়ে পৌঁছতে পারেন সেই পথটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পথটা তৈরি করার চেষ্টা হচ্ছে। অপেক্ষা সাধারণ মানুষের, অপেক্ষা দেশবাসীর বাড়ছে যে তারেক রহমান কখন এই গাড়ি থেকে রাখবেন। আবারও গাড়ির দরজা কিন্তু খোলা হলো। আমরা দেখতে পাচ্ছি না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামলেন গাড়ি থেকে, আমরা সেই চিত্রটি দেখতে পেলাম। তিনি নেমে এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। গাড়ির দরজাটি আবারও বন্ধ হলো। তারেক রহমান কখন নামবেন সেই অপেক্ষা আবারও বাড়লো। তারেক রহমানের নামার অপেক্ষায় আছেন সবাই। আস্তে আস্তে করে কিন্তু বিএনপির সব সিনিয়র নেতারা, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সব স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সবাই কিন্তু নেমে গেছেন। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট অত্যাচার, শক্তির অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান, তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুগণ, এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করব যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন,
সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের 31-10 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশাত্রী এবং খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশাত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ
সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক, শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24 আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24 আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71 যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।
প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা যেন হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ
আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। সবাই মিলে করব কাজ, কর্মমোদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমান এগিয়ে চলো।